আর সেদিন কোর্টে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম, কোর্ট সেদিন বন্ধ ছিল, কোনো ম্যাজিস্ট্রেট ছিল না। সকল কোর্টের পেশকারবৃন্দ আমাকে দেখার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিলেন। তাদের ইওনো বা নির্বাহী কর্মকর্তা এই মহলে আমার কোনো শিক্ষার্থী এখনো পৌঁছাতে পারেনি, এটা আমার দুর্ভাগ্য। 52 জন ডাক্তার হতে যাচ্ছেন এবং হয়েছেন। আমি মোহাম্মদ ফজলুল করিম লিটন, গ্রাম আলোকদিয়ার, উপজেলা কামারখন্দ, জেলা সিরাজগঞ্জ। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। পারিবারিক অবস্থানের মধ্যে, পরিস্থিতির মধ্যে আসলে আমার দাদার একমাত্র সন্তান আমার বাবা। সেই সূত্রে আমরা বাবার থেকে আমরা 3 ভাই, বোনেরা 5 জন। 3 ভাইয়ের মধ্যে বড় ভাই ফরেস্টে চাকরি করতেন, উনি বর্তমানে অবসরপ্রাপ্ত। মেজো ভাই প্রেস কাউন্সিল কামারখন্দ উপজেলা শাখার সম্মানিত সভাপতি, এবং আমি 1991 সালে প্রথম এখান থেকে মনে করি যে দেশের কর্মসংস্থানের অভাব, এটা ভেবেই আমি প্রথম সৌদি আরবে যাই, এবং সেখানে মিশনারি স্কুল থেকে ঘুরতে ঘুরতে ইভেন সৌদি আরবে 1992 সনে আমি রাতের স্কুলে নিজে পড়তে যাই, এবং নিজে পড়তে গিয়ে প্রথম আমি সেখানে শিক্ষক হই, এবং আমি সেখানে 7 দিন ক্লাস নেই, যেটাকে আমরা আমাদের দেশে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা আমি ওখানে প্রথম পর্যবেক্ষণ করি, এবং তার থেকেই শিক্ষার প্রতি আমার একটি ঝুঁকি জন্ম নেয়। বর্তমানে আসলে ওই যে বললাম, শিক্ষার প্রতি আমার একটু অনুরাগ, একটু ছোঁয়া, এবং সেটাকে কেন্দ্র করি আমি যখন সৌদি থেকে 1995 সালে ফিরে আসার পরে মিশনারি স্কুল দেখি, এবং ঢাকায় কিছু ইংলিশ মিডিয়াম স্কুল প্রত্যক্ষ করি, এবং বলতেই গেলে আমাদের বাড়ির পাশেই তামাইতে একটা বড় স্কুল আছে, প্রভাকর বিদ্যানিকেতন। ওদের শরণাপন্ন হই, সেখানে যাই, সেখান থেকে স্কুল পদ্ধতি দেখে, মিশনারি স্কুল দেখে সব কিছু মিলে 1996 সালে প্রথম কামারখন্দ উপজেলার প্রথম কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করি, যেটা পট্টপল্লব কিন্ডারগার্টেন বা পট্টপল্লব নিকেতন নামে পরিচিত। এক পর্যায়ে সেখান থেকে কামারখন্দের অবস্থান যখন সিরাজগঞ্জ জেলায় সুদৃঢ় হয়, শিক্ষার মান আমরা তুলে ধরতে সক্ষম হই, ঠিক এমনই এক পর্যায়ে আমরা 2 মামা ভাগ্নে এই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম। আমি ওই প্রতিষ্ঠান দিয়ে আমার ভাগ্নেকে দিয়ে আমি 2008 সালে নতুনভাবে আরেকটি প্রতিষ্ঠান করি, যেটার নাম হচ্ছে অনুপম কিন্ডারগার্টেন, এবং সেখানেও শিক্ষাযাত্রা শুরু হয়। আসলে আমার খুব গর্ব হয় এইটা ভেবে যে প্রাথমিক স্তরে শিক্ষাদান করিয়ে আমার হাতের ছোঁয়ায় বর্তমানে পাশ করে আসা এবং পড়ছে এমন 52 জন ডাক্তার হতে যাচ্ছেন এবং হয়েছেন। আর সে সাথে আরও একটু যোগ করি, যদি আমি প্রশাসনের দিকে যাই, আসলে আমি একটা জায়গায় খুব দুর্বল, যেখানে ইওনো বা নির্বাহী কর্মকর্তা, যদি আমি সৈনিক ডিপার্টমেন্টে যাই, তাহলে আমার স্টুডেন্ট ক্যাপ্টেন থেকে সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে গেছে, এরকম 2-4 জন আছে। বিচারপতি, বিচারক 2-1 জন আছেন। আর ডাক্তার তো বললাম যে 52 জন ডাক্তার আছেন, রুয়েটের টিচার আছে, ডুয়েটের টিচার আছে, ইভেন শুধু দেশে না, বিদেশ থেকেও মাঝে মাঝে আমার ছাত্ররা আমাকে বাহবা জানায়। এভাবেই শিক্ষাকে আঁকড়ে ধরে আসি। আশা করছি যে ভবিষ্যতে শিক্ষাকে আরও একটু এগিয়ে নেব, কিন্তু যদিও স্বাদ আছে, কিন্তু সাফল্যটা খুবই কম, কারণ অর্থনৈতিক দণ্ডটা পিছু পিছু ছাড়ে না, যে কারণে আমার মনের মতো শিক্ষা প্রতিষ্ঠান আমি আজ পর্যন্ত করতে পারিনি, তবে চেষ্টা করেছি। প্রত্যেক মানুষ পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে চায়, এবং সুন্দরকেই সবাই উপলব্ধি করতে চায়, উপভোগ করতে চায়। আমি সকালবেলায় স্কুল খোলার পরে প্রথম যে কাজটা করি, সেটা হচ্ছে স্কুল খোলার পরে আমার ছেলেমেয়েরা কীভাবে স্কুলে আসছে আমি আগে রাস্তা দেখি। দ্বিতীয় কাজটা করি ফেরার পথে, যে আমি রাস্তায় যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রথমেই কোথাও কোনো ফুল গাছের কাছে যাই, দোকানদার ফুল গাছ বিক্রি করছে, আমি ফুল কিনি, এই কাজটা সেরে আমি সেখান থেকে ফিরে আসি। আসলে সেই পুরনো কথাই যেতে হয়, শিক্ষক আমি মহান পেশায়। আসলেই তাই। পকেটে আমার কি আছে সেটা ভাববার বিষয় নাই, সকালে ঘুম থেকে বের হলে লম্বা সালামটা পাই, এর থেকে বড় অর্জন আর কি হতে পারে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে সওয়াব পাই। আর যদি সম্মানের দিক বিবেচনা করি, তাহলে আমি বলি আমার উপরে সম্মানিত কেউ নেই, কারণ জোয়ান বুড়ো সবাই আমাকে সম্মান করে। আসলে স্মৃতির পাতায় এরকম একটি অধ্যায় জেগে ওঠে। 2017 সাল, জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়ের ভিজিট ছিল আমার স্কুলে। ঠিক সেই দিন পুলিশ আমাকে তুলে নিয়ে যায় থানাতে। যদিও একটি খারাপ দিক, আমার নামে কোনো মামলা নেই, কিন্তু যে কোনো দুষ্কৃতি কারণে হোক, কারো প্ররোচনায় হোক, পুলিশ আমাকে নিয়ে যায়।
পরবর্তীতে আমাকে যখন বলা হলো আপনার নামে জিআইয়ের মামলা এত আছে, অথচ আমি দেখি যে সেই মামলার টাকা অর্থাৎ ফোনের বিল যেটা আমি ৩ মাস আগে প্রদান করেছি, অথচ আমাকে মামলা দেখানো হলো। যাই হোক, তখন ইওনো মহোদয় ছিলেন ইরশাদ ফারজানা মহোদয়, যিনি বর্তমানে সম্ভবত রাঙামাটিতে পোস্টিংয়ে আছেন। তো উনি শুধু ফোন করেছেন, লিটন স্যার আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি ডিপিও স্যারের পরিদর্শন শেষে আপনি সিরাজগঞ্জ যাবেন, কোর্ট আপনার জন্য অপেক্ষা করছে। আমি সেদিন খুব ভয়ে ছিলাম। আর সেদিন কোর্টে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম, কোর্ট সেদিন বন্ধ ছিল, কোনো ম্যাজিস্ট্রেট ছিল না। সকল কোর্টের পেশকারবৃন্দ আমাকে দেখার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিলেন। একটা ভাষ্য ছিল যে যে সিরাজগঞ্জের যে কোর্টে উনি কোর্ট পরিচালনা করতেন, ওনারা বলতেন আমাদের এই স্যার কখনো ঘুষ খেতেন না। আর সেই স্যারের স্যার না জানি কত সুন্দর চেহারার হবে, না জানি কত সুন্দর তার বিহেভ হবে। ওনারা আমাকে দেখার জন্য খুব উৎসুক হয়ে পড়েছিলেন। আমি যাওয়ার সাথে সাথে ওনারা আমার মুখ দেখে চিনেছিলেন এবং আমাকে রিসিভ করে নিয়ে গিয়েছিলেন সেই মানে আমার কাজ করে দেওয়ার জন্য, এবং তাৎক্ষণিকভাবে আমাকে কাজ করে দেওয়া, আমি আবেগপ্লুত হয়ে গিয়েছিলাম যে আসলেই তাই, একজন শিক্ষকের সম্মান আছে। আমি ধন্য আমার শিক্ষকতা জীবনে। একটা মানুষের একটা সময় আসলে যখন আর তার কাজ করার মতো মন চাইলেও শরীর পারে না, ঠিক ওরকমই মনে হয় এখন। আর এটা ভেবেই আমি শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যসেবাটাকে খুব বেশি পছন্দ করতাম, এবং বিধির বিধান কোভিড-19 আমাকে সেই জায়গাটাই পৌঁছে দিয়েছে। কোভিড-19-এর সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আমি আমার পাশেই একতা ক্লিনিকে বসে থাকতাম। সেখান থেকেই একতা ক্লিনিকের পার্টনারশিপ, এবং একতা ক্লিনিক 2020 সালে যুক্ত হওয়ার পর থেকে শুরু করে 2024 সালে একটি পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ নিয়েছে। হয়তোবা আমার বা এলাকাবাসীর সহযোগিতায় আজকে সেই হাসপাতাল খুব সুন্দর চলছে এবং মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু সেবা দিতে পেরেছি, তবে আমার ইচ্ছা যে আমি এখান থেকে যেন মানুষকে সেবা দিতে পারি, শিক্ষার এবং সেবা দুটি যেন একসাথে চালিয়ে যেতে পারি, এই বিষয়ে সবার সহযোগিতাও কামনা করছি আমি। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার কাছে এটুকুই প্রার্থনা যে যেটুকু পেয়েছি ভালোই পেয়েছি, তবে মানুষের সাথে মিশে আর বাকি জীবনটুকু যদি হাসি খুশিভাবে সবার সাথে পার করতে পারি, সবার জন্য বড় ভাই না হয়ে সবার জন্য ছোট ভাই হয়ে আদরের লোক হয়ে বেঁচে থাকতে পারি, এটুকুই প্রার্থনা। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মানুষ গড়ার কারিগর এই শব্দটার সাথে যখনই আমরা যোগ করতে যাব ভাষা, জ্ঞান, তখনই একটি কথা সবচেয়ে আগে বলতে হয়। ঠিক প্রথম 1996 সালে প্রথম যেদিন ক্লাস করতে গেলাম, শ্রদ্ধেয় বাবু জিতেন্দ্রনাথ বিশ্বাস, কামারখন্দের অনেক মানুষ গড়ার কারিগরের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব। উনি একদিন আমাকে বলেছিলেন, লিটন, যেদিন তুমি ক্লাসে যাওয়ার পরে, ক্লাস থেকে বের হয়ে আসার পরেও তোমার মনে পড়বে ক্লাসের পিছনের বেঞ্চের ছাত্রটি মনে হয় তোমাকে কিছু বলতে চেয়েছিল, যেদিন তোমার ভিতরে এই অনুভূতিটা জেগে উঠবে, সেদিন যত বড় চাকরি হোক, যত অর্থই হোক না কেন, তুমি প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে পারবে না। আমি কৌতূহল বসে একদিন স্যারের সামনে বিদায় নিয়েছিলাম, আমি চাকরি করতে যাব, এবং আমার ফ্রান্সে যাওয়ার কথা ছিল একটা কোম্পানির বায়ার হয়ে। স্যার সেদিন বলেছিল, লিটন, আমি গ্যারান্টি দিয়ে বললাম তুমি আর যেতে পারবে না, কারণ শিক্ষক হতে গেলে যে বিষয়, যে বৈশিষ্ট্যগুলো তোমার ভিতরে থাকা প্রয়োজন, সবগুলি তোমার মধ্যে ফুটে উঠেছে। কারণ ছেলে মেয়েদের মমতা, শিক্ষার প্রতি অনুরাগ, প্রত্যেকটা জিনিস যদি তোমার মধ্যে জেগে ওঠে তবেই তুমি শিক্ষক, এবং সেই অনুরাগ তোমার মধ্যে জন্ম লাভ করেছে। আমি দোয়া করি তুমি শিক্ষকই থেকে যাও। স্যারের সেই দোয়াটাই হয়তো সৃষ্টিকর্তা শুনেছেন। আজকে আমি শিক্ষক হিসেবে সবার মাঝে আছি, এবং সবার কাছে এই প্রত্যাশাই করি যে শিক্ষক হিসেবেই যেন সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি।